বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, গত ক্লাসে নির্ণয় ডিটারমিনেন্টের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছিল। নির্ণয়কের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তবে সবগুলো তোমাদের জানার দরকার নেই। যেগুলা তোমাদের অঙ্কের জন্য প্রয়োজন হবে সেই প্রপার্টিজ বা ধর্মগুলো নিয়েই আমি আলোচনা করব। দেখো, গত দিনে তিনটি ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছিল, 1, 2, 3। প্রথমটা কি বলা হয়েছিল? দেখো, একটা নির্ণায়কের অনুরূপ সারি এবং কলাম পরিবর্তন করে যদি নতুন নির্ণায়ক তৈরি করা যায়, তাহলে আগের এবং পরের নির্ণায়কের সংখ্যাগত মান ঠিক থাকে, মানের কোনো পরিবর্তন হয় না। তাই ক্যালকুলেশনের সুবিধার্থে, অঙ্ক করার সুবিধার্থে আমরা যে কোনো সময় এই 1 নম্বর প্রপার্টি বা ধর্মটা ব্যবহার করতে পারব। ধর্ম বা প্রপার্টিটা কি? যেহেতু আমাদের নির্ণায়কটা মূলত 3/3 মাত্রার নির্ণায়ক, তাহলে 3/3 মাত্রার নির্ণায়কের 3টা সারিকে 3টা কলামে পরিবর্তন করে আমি একটা নতুন নির্ণায়ক ধরে তৈরি করব। যদিও নির্ণায়কটা নতুনভাবে তৈরি করা হলো, কিন্তু মান বাইর করার পরে দেখা যাবে প্রথম নির্ণায়ক D1 এবং দ্বিতীয় নির্ণায়ক D2 পরস্পরের সমান হবে, কারণ অনুরূপ সারিকে কলামে পরিবর্তন করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন ঘটে না। দ্বিতীয় বৈশিষ্ট্যতে বলা হয়েছিল কি? দেখো, একটা নির্ণায়কের যে কোনো দুইটি সারি অথবা যে কোনো দুইটি কলাম যদি পরিবর্তন করে নতুন নির্ণায়ক তৈরি করা যায়, তাহলে আগের এবং পরের নির্ণায়কের সংখ্যাগত মান ঠিকই থাকবে, অর্থাৎ D1 D2 একই হবে। অর্থাৎ এই নির্ণায়কের মানটি যদি 5 হয়, এই নির্ণায়কের মানও 5ই হবে। তবে একটু পার্থক্য ভিন্নতা ঘটবে, চিহ্ন পরিবর্তিত হবে। আগেরটা যদি প্লাস হয়, পরেরটা হবে মাইনাস, অথবা আগেরটাই যদি মাইনাস হয়, পরেরটা হবে প্লাস। তাহলে একটা নির্ণায়কের যে কোনো দুটি সারি বা যে কোনো দুটি কলাম পরিবর্তন করে নতুন নির্ণায়ক D2 যদি তৈরি করা যায়, তাহলে আগের এবং পরের নির্ণায়কের সংখ্যাগত মান একই থাকবে, শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। চিহ্ন প্রথমটা প্লাস হলে পরেরটা হবে মাইনাস, অথবা প্রথমটাই মাইনাস হলে পরেরটা হবে প্লাস। তাহলে কি হলো? দেখো, আমরা বলতে পারি D1 = -D2, অথবা -D1 আমরা D2 বলবো কখন? যখন যে কোনো দুটি সারি বা কলাম পরিবর্তন করে নতুন নির্ণায়ক তৈরি করা হবে। তবে এই সারি কলাম পাশাপাশি থেকেও নিতে পারি, পাশাপাশি না হলেও কোনো অসুবিধা নাই। শুধুমাত্র যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলাম পরিবর্তন করলেই হবে। যে পাশাপাশি সারি কলাম করলে হবে, পাশাপাশি না করলে অসুবিধা নেই। তৃতীয় বৈশিষ্ট্য দেখো, বলা হয়েছিল একটা নির্ণায়কের যে কোনো সারি বা কলাম, যে কোনো দুইটি সারি বা দুইটি কলাম যদি একই রকমের উপাদান দ্বারা তৈরি হয়, তাহলে ওই নির্ণায়কের সংখ্যাগত মান সর্বদাই 0 হবে। যেমন একটা নির্ণায়ক আমি এখানে লিখলাম, দেখো, A1 A2 A3 B1 B2 B3 B1 B2 B3। দেখো, এখানে 3টা সারি 3টা কলাম, তবে দ্বিতীয় আর তৃতীয় কলামগুলি দেখো একই রকমের উপাদান দ্বারা তৈরি, তাই নির্ণায়কের এক্সপানশন নিলে মানটা সর্বদাই 0 হবে। সুতরাং আর ক্যালকুলেশন করার দরকার নাই, কারণ দুইটি কলাম বা সারি একই হলে নির্ণায়কের মান 0 হয়। কেন 0 হয় সেটা গত দিনে দেখো প্রমাণ করে দেখানো হয়েছে। তাই চতুর্থ বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করতে চাই। এইটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য ব্যবহার করে অনেক অঙ্ক আমরা করতে পারবো। 4 নম্বর বৈশিষ্ট্য, আমি এখানে একটা নির্ণায়ক লিখলাম। দেখো, নির্ণায়কটা লিখলাম কি? A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। দেখো, একটা নির্ণায়ক লেখা হলো A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এখানে 3টা সারি 3টা কলাম আছে। ভিন্নতা আমি লেখার জন্য আমি প্রথম কলামের উপাদানগুলো দেখো 2টা পদের সমন্বয়ে লেখা আছে।
প্রথম কলামের উপাদানগুলো কি দেখো, A1 যোগ আলফা 1 A2 যোগ আলফা 2 A3 যোগ আলফা 3। অর্থাৎ এই নির্ণয়কের প্রথম কলামটি দুইটা পদের সমন্বয়ে গঠিত। তাই বৈশিষ্ট্যটা এইরকম, এই নির্ণয়টিকে দুটি নির্ণয়কের যোগফল হিসাবে লেখা যাবে। কিভাবে দেখো, A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। প্রথম কলামের যে উপাদানগুলো বাকি দেখো এটা লেখা হয় না, আমি যোগ হিসাবে আরেকটা নির্ণায়ক লিখলাম আলফা 1 আলফা 2 আলফা 3 B1 B2 B3 C1 C2 C3। তাহলে দেখো প্রথম নির্ণয়কের প্রথম কলামটি দুইটা পদের সমন্বয়ে গঠিত ছিল, তাই এই নির্ণয়টিকে দুইটা নির্ণয়কের সমষ্টি হিসাবে লেখা যাবে। অথবা যদি আমরা এটাকে বিয়োগ হিসাবে ব্যবহার করি, তাহলে কোনো কলাম বা সারি যদি দুইটা পদের বিয়োগফল হিসাবে প্রকাশ করা যায়, তাহলে এই একটা নির্ণয়কে দুইটা নির্ণয়কের বিয়োগফল হিসাবে প্রকাশ করা যাবে। কেন যায় দেখো, এটা আমি প্রমাণ করে দেখাই। আমি প্রথম কলামের সাপেক্ষে যদি আর এক্সপানশন নেই, তাহলে কি হবে, A1 যোগ আলফা 1, তাহলে এইটা বাদ রইল কি কি দেখো, B2 C2 B3 C3 প্লাস, প্রথম এটা প্লাস হলে পরেরটা মাইনাস। কলামের প্রেক্ষিতে আমি এক্সপানশন নেব, তাহলে A2 যোগ আলফা 2, তাহলে এইটা বাদ রইল কি কি উপাদানগুলো, B1 C1 B3 C3। দেখো তৃতীয়, প্রথম কলামের তৃতীয় উপাদানটা কত দেখো, A3 যোগ আলফা 3। এর প্রেক্ষিতে যদি কোফ্যাক্টর নেই, তাহলে এইটা বাদ রইল কি কি দেখো, B1 B2 B1 C1 B2 C2। এই দেখো এখন 2/2 মাত্রা নির্ণয়কের আগে দেখো দুইটা করে পদ লেখা আছে। একটা A1 যোগ আলফা দ্বারা এই নির্ণয়টিকে যদি আমি গুণন করি, তাহলে কি হয় দেখো, A1 ইনটু কি হয়, B2 C2 B3 C3। আমি প্রথম উপাদান দ্বারা গুণন করব, মাইনাস A2 ইনটু কি লেখা যাবে দেখো, B1 C1 B3 C3। এর প্রথমটা যদি লিখি তাহলে কি হবে, যোগ A3 ইনটু কত, B1 C1 B2 C2। তাহলে প্রথম উপাদান দ্বারা 2/2 মাত্রা তিনটা নির্ণয়কে গুণন করলাম। এখন অবশিষ্ট রইল আলফা 1 আলফা 2 আলফা 3। এটা দিয়ে যদি আবারও গুণন করি, তাহলে কি হয় দেখো, আলফা 1 ইনটু কি লেখা যাবে, B2 C2 B3 C3। এখানে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস আলফা 2 ইনটু কি লেখা যাবে দেখো, B1 C1 B3 C3। তারপরে আলফা 3 দ্বারা গুণন করলে কি হয় দেখো, আলফা 3 ইনটু কি আছে, B1 C1 B2 C2। তাহলে A1 আলফা 1 A2 আলফা 2 যোগ A3 আলফা 3 দ্বারা গুণন করে দেখো 6টি নির্ণয় পাওয়া গেল। এই তিনটা করে 2/2 মাত্রা নির্ণয়কে দেখো আমরা এককভাবে লিখতে পারি, একটা নির্ণায়ক আকারে লিখতে পারি। কিভাবে সেটা লেখা যায় দেখো, এটা সবাই এক্সপানশন অফ ডিটারমিনেন্ট আমরা দেখে আসলাম। এটা সমান কি লেখা যায়, একটা 3/3 মাত্রা নির্ণায়ক, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এখন এই নির্ণায়কটি, এই তিনটা নির্ণায়কের যে ভিন্ন ভিন্ন আকার ছিল 2/2 মাত্রার, এইটাকে 3/3 মাত্রা নির্ণায়কে লিখে এইটুকু লেখা যাবে। এখন প্রথম কলামের প্রেক্ষিতে এক্সপানশন নিয়ে দেখো এই জিনিসটাই আসবে। তাহলে একইভাবে এইটুকুকে আমরা 3/3 মাত্রা নির্ণয় হিসাবে লিখতে পারবো কি, এর আগে দেখো যোগ চিহ্ন আছে, তাহলে যোগ দিয়ে লিখলাম আলফা 1 আলফা 2 আলফা 3 B1 B2 B3 C1 C2 C3। তাহলে দেখো একটা নির্ণয়কে দুইটা নির্ণয়কের সমষ্টি হিসাবে কিভাবে প্রকাশ করা যায়, এটাই তোমাদের প্রমাণ করিয়া দেখানো হলো। তাহলে এখান থেকে আমরা অনায়াসেই বুঝে নিতে পারি যে একটা নির্ণয়কের যে কোনো দুইটি সারি, যে কোনো একটি সারি বা একটি কলাম যদি দুইটা পদের সমন্বয়ে গঠিত হয়, তাহলে এই একটা নির্ণয়কে দুইটা নির্ণয়কের সমষ্টি হিসাবে লেখা যাবে।
অথবা দুইটা পদের বিয়োগফল হিসেবে যদি লেখা থাকে তাহলে আদি নির্ণয়টিকে দুইটা নির্ণয়কের বিয়োগফল হিসাবে প্রকাশ করা যাবে। এটা খুব উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য, এটা মনে রাখো। অনুরূপভাবে যদি আমি বলি দ্বিতীয় কলামটাও দুইটা পদের সমন্বয় আছে, তাহলে এই নির্ণয়টিকে কিন্তু চারটি নির্ণয়কের সমষ্টি হিসেবে লেখা যাবে। আবার তৃতীয় কলামও যদি দুইটা পদের সমন্বয় গঠিত হয়, তাহলে নির্ণয়টিকে একটা নির্ণয়টিকে ছয়টি নির্ণয়কের সমষ্টি হিসেবে লেখা যাবে। তবে এতগুলো তোমাদের দরকার নাই, তোমাদের শুধু যে কোনো একটা সারি বা একটি কলাম যদি দুইটা পদের সমন্বয় গঠিত হয়, তাহলে নির্ণয়টিকে অবশ্যই দুটি নির্ণায়কের যোগফল হিসেবে প্রকাশ করা যাবে, অথবা দুইটা পদের বিয়োগফল হিসেবে যদি একটা নির্ণায়ককে লেখা থাকে যে কোনো সারি বা কলাম, তাহলে ওই নির্ণায়কটিকে দুইটা নির্ণায়কের বিয়োগফল হিসাবে প্রকাশ করা যাবে। প্রিয় ছাত্রছাত্রী, এই প্রপার্টি ব্যবহার করে একটা অঙ্ক না হয় আমি দেখাই তোমাদের, তাহলে বিষয়টি আরো সহজে অনুমানযোগ্য হবে। এবং যে চারটি বৈশিষ্ট্য নিয়ে তোমাদের আলোচনা করা হলো, প্রমাণ করে দেখানো হলো, নির্ণায়কের যে কোনো অঙ্ক সহজ থেকে সহজতরভাবে করার জন্য আমরা এই বৈশিষ্ট্য বা প্রপার্টিগুলা ব্যবহার করতে পারি। তো মনে করো একটা নির্ণায়ক আমি এখানে লিখলাম, প্রমাণ করো x x স্কয়ার x কি মাইনাস 1 y y স্কয়ার y কি মাইনাস 1 z z স্কয়ার z কি মাইনাস 1। এই নির্ণয় থেকে আমাদের প্রমাণ করতে হবে, মনে করো x y z মাইনাস 1 ইনটু x মাইনাস y y মাইনাস z z মাইনাস x, এই জিনিসটা প্রমাণ করতে হবে। তবে নির্ণয়কের যে প্রাথমিক পদ্ধতি, এটাও যদি কি ব্যবহার করে যে কোনো অঙ্ক করে অনায়াসেই কিন্তু অঙ্কগুলা করা যাবে, শুধু একটি লেন্দি ক্যালকুলেশন হবে, সময় কিছুটা অপচয় হবে, তবে অঙ্ক অবশ্যই করা যাবে। যেমন এই নির্ণয়টিকে আমি যে কোনো সারি কলামের সাপেক্ষে এক্সপানশন নিয়ে কোফ্যাক্টর ব্যবহার করিয়া কিন্তু করতে পারবো। কিন্তু এখনই যে ধর্মটা বৈশিষ্ট্যটা শেখানো হলো, দেখো তৃতীয় সারিটা এই নির্ণয়কের দুইটা পদের সমন্বয় গঠিত কিন্তু আছে, তাই না? তাহলে এই নির্ণয়টিকে দুইটা নির্ণয়কের বিয়োগফল হিসেবে লেখা যাবে। যদি লেখি তাহলে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, খেয়াল করো, দেখো x x স্কয়ার x কিউব y y স্কয়ার y কিউব, আর এখান থেকে z z স্কয়ার z কিউব। তৃতীয় সারি দুইটা পদের বিয়োগফল হিসেবে লেখা আছে, তাই বিয়োগ দিয়ে আরেকটা নির্ণয় আমি কি লিখবো, খেয়াল করো, দেখো x x স্কয়ার, এখন এখানে বিয়োগ হিসেবে 1, তাই 1 লিখতে হবে। তারপরে কি দেখো y y স্কয়ার 1, এইখানে z z স্কয়ার 1। তাহলে দেখো একটা নির্ণয়কে দুইটা নির্ণয়কে বিয়োগফল হিসেবে লেখা গেল। কেন লেখা গেল একটু আগে তো প্রমাণ করে দেখানো হলো। যদি এটা যোগ হিসাবে থাকতো তাহলে যোগ হিসাবে লেখা যেত। এখন এই ক্যালকুলেশন করে আমরা নির্দিষ্ট জিনিসটা ক্যালকুলেশন বলতে আগেও যা করিতাম এখনো তাই। দেখো প্রথমে চিন্তা করতে হয় কি যে সারি কলামে কোনো কিছু কমন যায় কিনা। দেখো প্রথম কলামে x কমন যায়, দ্বিতীয় কলামে y, তৃতীয় কলামে z কমন যাওয়ার পরে কি থাকে, দেখো এখানে 1 x x স্কয়ার, এখানে 1 y y স্কয়ার, এখানে 1 z z স্কয়ার, মাইনাস x y z, এখানে যা আছে লেখো x স্কয়ার y স্কয়ার z স্কয়ার 1 1 1। এখন দেখো এখানে দুইটা নির্ণয় আছে। এখন দুইটা নির্ণয়কের যদি ভিন্ন ভিন্ন ভাবে আমি ক্যালকুলেশন করে মানটা প্রমাণ করি তাও করা যাবে, কিন্তু আমরা ধর্মটা ব্যবহার করলাম কি জন্য, সহজ করার জন্য, ক্যালকুলেশন সংক্ষিপ্ত করার জন্য, সময়ের অপচয় থেকে বাঁচার জন্য। তাহলে দেখো এই নির্ণয়টিকে আর দেখো আমি এই নির্ণয়কের মতন তৈরি করে নিতে পারি। প্রথম দ্বিতীয় বৈশিষ্ট্যগুলো ব্যবহার করে সারি কলামের মধ্যে স্থান বিনিময় করতে পারি। দেখো যদি করা যায় তাহলে দেখো আগের নির্ণয়টা তৈরি করা সম্ভব। 1 x x স্কয়ার 1 y y স্কয়ার 1 z z স্কয়ার। এখন দেখো এই নির্ণয়টিকে এই নির্ণয়ের মতন করব, তাহলে এটা এখানে নিতে হবে, এটা এখানে নিতে হবে, চেঞ্জ করে 1 আর 3 নম্বর সারির মধ্যে। তাহলে 1 1 1
দ্বিতীয় সারিটা যা তাই থাকবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে কি আসবে এক্স ওয়াই জেড। প্রথম আর তৃতীয় সারির মধ্যে দেখো জায়গা পরিবর্তন করে নিয়েছি। প্রথম এবং তৃতীয় সারির মধ্যে জায়গা পরিবর্তন করলে নিয়মটা কি, যে নির্ণায়কের সংখ্যাগত মান ঠিক থাকবে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এই নির্ণায়কের আগে মাইনাস আছে তাহলে চিহ্ন চেঞ্জ হয় কি হবে প্লাস। আর এখানে কাজটা আমি করলাম কি ইন্টারচেঞ্জ অফ R1 and R3 প্রথম এবং তৃতীয় সারির মধ্যে জায়গা পরিবর্তন করে নিচ্ছি। নেওয়ার পরেও দেখো আগের এবং পরের নির্ণয় এখনো ঠিক হয়নি। এখন এই সারি যদি আমি দ্বিতীয় সারি দ্বিতীয় সারি তৃতীয় সারিতে নিয়ে যাই তাহলে তাকে নির্ণয় কি পাওয়া যাবে, তাহলে এক্স ওয়াই জেড 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমি কি করলাম দেখো 1 1 1 তৃতীয় সারিটা ঠিক রাখলাম, প্রথম সারি দ্বিতীয় আর তৃতীয় সারির মধ্যে জায়গা চেঞ্জ করে এক্স ওয়াই জেড আর কি হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দ্বিতীয় সারি যাবে তৃতীয় সারির জায়গা, তৃতীয় সারি দ্বিতীয় সারির কাছে যায়নি। তাহলে কি হলো দেখো আবারও দুইটা সারি আমি চেঞ্জ করলাম। তাহলে সংখ্যাগত মান নির্ণয়কের একই থাকবে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আগে চিহ্নটা প্লাস, তাই এই চিহ্নটা অবশ্যই মাইনাস হবে। এখানে কি কাজ করলাম আমি ইন্টারচেঞ্জ অফ R2 and R3 দ্বিতীয় এবং তৃতীয় সারির মধ্যে জায়গা পরিবর্তন করে নিয়েছি। এখন দেখো দুইটার নির্ণয় কি একই হয়ে গেল। সুতরাং দুইটার নির্ণয় ক্যালকুলেশন করলে একই হবে মান। সুতরাং এইখানে আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করার জন্য নির্ণয়টাই কমন নিলাম। তাহলে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। নির্ণয়টা কমন নেওয়ার পরে দেখো এখানে কি থাকলো ইনটু এক্স ওয়াই জেড আর এখানে নির্ণয়টাই কমন কত থাকলো কত মাইনাস 1। কমন নেওয়ার যে প্রাথমিক পদ্ধতির নিয়ম যা সচরাচর লেখো, কমন নেওয়ার পরে দেখো এটা লেখা যাবে। এখন দেখো এই নির্ণয়টিকে 2 বা 3 নম্বর অঙ্কের মতন হয়েছে। দেখো আমরা একটা সারি 1 1 পাইছি, এখন বিয়োগ করলে দেখো 0 0 চলে আসবে, দুইটা কোফ্যাক্টর 0 হয়ে যাবে। তাহলে 1 বিয়োগ 1 মানে এই কলম থেকে এই কলম, এই কলম থেকে এই কলম বিয়োগ কর আর সামনে এক্স ওয়াই জেড মাইনাস 1 লিখে নাও। প্রথম কলাম দ্বিতীয় কলাম বিয়োগ করলে কত হয় একবারেই দেখো 0, এটা এক্স মাইনাস ওয়াই, এটা কি হয় এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। দ্বিতীয় কলাম বিয়োগ তৃতীয় কলাম করলে 0 ওয়াই মাইনাস জেড ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার। তারপরে কি 1 জেড জেড স্কয়ার। দেখো তৃতীয় কলাম আর বিয়োগ করার সুযোগ নাই। এখানে কাজটা করলাম কি প্রথম কলাম বিয়োগ দ্বিতীয় কলাম লিখলাম, প্রথম কলামে নতুন কলামে সিধা স্ট্রং, তারপরে দ্বিতীয় কলাম বিয়োগ তৃতীয় কলাম লিখলাম, ফলাফল কোথায় দ্বিতীয় কলাম নতুন কলাম সিধা 2। এখন দেখো প্রথম সারি দুটাই উপাদান 0, সুতরাং একটা প্রেক্ষিতে কোফ্যাক্টর নির্বাচিত হচ্ছে আমাদের। সেটা কার প্রেক্ষিতে এই যে 1 এর প্রেক্ষিতে কোফ্যাক্টর নেব। তাহলে x y z - 1 * 1, তো 1 এর প্রেক্ষিতে কোফ্যাক্টর নিলে এইটা বাদ রইল কি কি দেখো x - y y - z, এটা x² - y² y² - z²। এখন দেখো একবারেই সহজ জিনিস চলে আসছে। প্রথম কলাম থেকে দেখো x - y, দ্বিতীয় কলাম থেকে দেখো y - z কমন যায়। তাহলে কমন নেওয়ার পরে কি থাকে দেখো x y z - 1 * x - y আর দ্বিতীয় কলাম থেকে y - z কমন যায়। কমন যাওয়ার পরে কি থাকে দেখো 1 x + y 1 y + z দেখো থাকে। এখন কি লেখা যায় ক্যালকুলেশন x y z - 1 * x - y y - z। এখন প্রধান কোণের উপাদানগুলোর গুণনফল বিয়োগ মাধ্যমিক কোণের উপাদানগুলো করো, তাহলে হলো y + z - x - y। প্রধান কোণের উপাদানগুলোর গুণনফল বিয়োগ মাধ্যমিক কোণের উপাদানগুলোর গুণফল। তাহলে এখন দেখো এখানে কি হয় আমাদের প্লাস y মাইনাস y ক্যান্সেল। তাহলে সর্বশেষ হইল কি দেখো x y z - 1 * x - y y - z কি হলো এখানে বাকি রইল দেখো z - x। এইটাই দেখো সেই নির্দিষ্ট প্রমাণ যেটা এখানে লেখা আছে। দেখো এইটাই সেই প্রমাণ আমরা প্রমাণিত করে ফেললাম।
তাহলে দেখো এই নির্দিষ্ট প্রপার্টিসটা ব্যবহার বা ধর্মটা ব্যবহার করে দেখো অতি সহজে অঙ্কটি করা গেল। সুতরাং যে কোনো অঙ্কের ক্যালকুলেশন সহজ থেকে সহজতরভাবে করার জন্য চারটি প্রপার্টিসের যে প্রপার্টিসটা যখন যেখানে প্রয়োজন সেরকমভাবে ব্যবহার করে আমরা অতি সহজে অঙ্কগুলো শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আজকের সময় এখানেই শেষ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ।